যুক্তরাষ্ট্রে গুলিতে ঝাঁঝরা মুসল্লিরা, রক্তে ভাসল মসজিদ, মুসলিম কমিউনিটিতে আতঙ্ক, কি বর্ণনা দিল বেঁচে ফেরা শিশু? শেষ মুহূর্তে ইরান হামলার নির্দেশ থেকে পিছু হটার দাবি ট্রাম্পের, বুমেরাং হচ্ছে কি তেহরানকে মনস্তাত্ত্বিক চাপে রাখার কৌশল? গাজাগামী নৌবহর ঠেকাতে ইসরায়েলের হুমকি, আটক 400-রও বেশি স্বেচ্ছাসেবী কোথায়? পাল্টা হুঁশিয়ারিতে কি বললেন এরদোয়ান? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এলোপাথারি গুলি বর্ষণে মুসল্লিদের রক্তে ভিজল মসজিদ প্রাঙ্গণ। জোহরের নামাজের আগে ওই হামলার ঘটনায় নিহত হয়েছে অন্তত 5 জন, যাদের মধ্যে সন্দেহভাজন 2 বন্দুকধারীও রয়েছে। ধারণা করা হচ্ছে এর পেছনে কাজ করেছে ইসলাম বিদ্বেষ, যা নতুন করে নিরাপত্তা আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র নিবাসী মুসলিম কমিউনিটিতে। আমেরিকায় আবার কেন মাথাচাড়া দিচ্ছে চরম মুসলিম বিদ্বেষ? এর পেছনে ইরান যুদ্ধের কোনো প্রভাব রয়েছে কি? হিজল জুবাইর ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে একটি মসজিদ ও ইসলামিক সেন্টারে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 18ই মে স্থানীয় সময় জোহরের নামাজের আগে সংঘটিত ওই হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হামলার পর ঘটনাস্থলেই মারা যায় সন্দেহভাজন 2 বন্দুকধারীও। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তারা নিজেদের অস্ত্রের গুলিতেই আত্মহত্যা করেছে। নিহত হামলাকারীদের একজনের বয়স 17 এবং অন্যজনের বয়স 19 বছর বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী হামলার ঘটনাটি ঘটেছে সান দিয়েগোর ক্লেইরমন্ট এলাকার সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে। সেখানে মসজিদের পাশাপাশি শিশুদের জন্য একটি ইসলামী স্কুলও পরিচালিত হয়। হামলার সময় স্কুলটি খোলা ছিল, তবে সৌভাগ্যক্রমে কোনো শিশু হতাহত হয়নি বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। হামলার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। প্রাথমিকভাবে ঘটনাটিকে ইসলাম বিদ্বেষমূলক হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রে মুসলিম বিরোধী বক্তব্য ও বিদ্বেষমূলক প্রচারণা বৃদ্ধির প্রেক্ষাপটে এই হামলা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, সান দিয়েগোর পুলিশ প্রধান স্কট ওয়াহল জানিয়েছেন 17 বছর বয়সী হামলাকারী নিজের বাসা থেকে অন্তত 3টি আগ্নেয়াস্ত্র নিয়ে বের হয়েছিল। তার মা আগেই পুলিশকে সতর্ক করেছিলেন যে ছেলে নিখোঁজ এবং বাড়ি থেকে কয়েকটি অস্ত্র উধাও। একই সঙ্গে পরিবারের গাড়িটিও পাওয়া যাচ্ছে না। এই তথ্য পাওয়ার পর থেকেই পুলিশ ওই কিশোরকে খুঁজতে শুরু করে। পুলিশ জানিয়েছে একাধিক অস্ত্র সঙ্গে নেওয়ার বিষয়টি তদন্তকারীদের কাছে শুরু থেকেই উদ্বেগের ছিল, কারণ শুধুমাত্র আত্মহত্যার উদ্দেশ্যে কেউ সাধারণত একাধিক আগ্নেয়াস্ত্র বহন করে না। এতে ধারণা করা হয় তার পক্ষ থেকে অন্যদের উপর হামলার ঝুঁকি থাকতে পারে। পরে ওই পুলিশের মা পুলিশকে আরও জানান তার ছেলে একটি সুইসাইড নোট বা চিরকুট রেখে গেছে, তবে সেই নোটে কি লেখা ছিল তা তদন্তের স্বার্থে এখনো প্রকাশ করা হয়নি। পরে তদন্তে জানা যায় 17 বছর বয়সী কিশোরটির সঙ্গে হামলায় অংশ নেয় 19 বছর বয়সী আর এক তরুণ। স্থানীয় সূত্রে জানা গেছে সে একটি স্কুলের রেসলিং দলের সদস্য ছিল। তবে সন্দেহভাজন 2 হামলাকারীর পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি পুলিশ। এ ঘটনায় নিহত 3 জনই প্রাপ্তবয়স্ক, তাদেরও নাম পরিচয় প্রকাশ করা হয়নি। নিহতদের মধ্যে একজন ওই ইসলামিক সেন্টারের নিরাপত্তা কর্মী ছিলেন। হামলাকারীদের থামানোর চেষ্টা করতে গিয়ে তিনি প্রাণ হারান। পুলিশ জানিয়েছে তার সাহসী ভূমিকার কারণে আরও বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়, তবে এখন পর্যন্ত ঠিক কতজন আহত হয়েছেন সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এদিকে হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অবহিত করা হয়েছে। তিনি ঘটনাটিকে ভয়াবহ ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। হামলার পর নিরাপত্তার অংশ হিসেবে বিভিন্ন এলাকায় মসজিদ ও ইসলামিক সেন্টারগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম বলেছেন, ধর্মীয় বিদ্বেষ বা ঘৃণার রাজনীতির কোনো স্থান ক্যালিফোর্নিয়ায় নেই। কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে ভয়, ভীতি বা সহিংসতা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। হিজল জুবাইর, বাংলাভিশন। বড়ই অদ্ভুত মানুষের নিয়তি। অনেক সময় তিক্ত কোনো বিষয় এড়াতে চাইলেও এড়ানো সম্ভব হয় না।
এমনটি ঘটেছে 9 বছরের ফিলিস্তিনি শিশু ওদাই শানার সঙ্গে। গাজা যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচতে শরণার্থী হিসেবে আশ্রয় মিলেছিল যুক্তরাষ্ট্রে। ভাগ্যে নির্মম পরিহাসে পিছু ছাড়েনি গুলির শব্দ আর নিরস্ত্র মানুষ হত্যার বিভৎসতা। ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ইসলামিক সেন্টারে হামলার সময় পাশের স্কুলে আটকা পড়ে ছোট্ট শিশু ওদাই। প্রাণ ভয়ে সহপাঠীদের সঙ্গে গাদাগাদি করে লুকোতে হয় আলমারির ভেতরে। ভয়াবহ সেই মুহূর্তের কি বর্ণনা দিল ওদাই? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। সকালের ক্লাস স্বাভাবিকভাবে চলছিল। বন্ধুদের সঙ্গে গল্প, খাতা কলম আর পড়াশোনার ব্যস্ততা সবকিছুই ছিল অন্য দিনগুলোর মতো। হঠাৎ বাইরে থেকে ভেসে আসে একের পর এক গুলির শব্দ। মুহূর্তে বদলে যায় দৃশ্য। আতঙ্কে ছোটাছুটি শুরু হয় পুরো ভবনে। আর সেই সময় শিক্ষকরা দ্রুত 9 বছর বয়সী ওদাই শানাহ ও তার সহপাঠীদের ঠেলে ঢুকিয়ে দেন একটি ছোট্ট আলমারির ভেতর। নিঃশ্বাস বন্ধ করে সেখানে গাদাগাদি করে লুকিয়েছিল শিশুরা। বাইরে তখন চলছিল মৃত্যুর তাণ্ডব। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান ডিয়েগোর ইসলামিক সেন্টারে 18 মে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় এখনও আঁতকে ওঠে শিশুরা। ইসলামিক সেন্টারটির ভেতরে রয়েছে ব্রাইট হরাইজন একাডেমি নামে একটি স্কুল। হুদে নামের ওই শিক্ষার্থী সেখানকার ছাত্র। সে জানায়, বাইরে থেকে টানা 12 থেকে 16টি গুলির শব্দ শুনতে পায়। আতঙ্কে কাঁপছিল সবাই। পরে পুলিশ, সোয়াট টিম দরজার বাইরে এসে সবাইকে একে একে উদ্ধার করে। ক্লাসরুম থেকে বের হওয়ার পর আরও ভয়াবহ দৃশ্য দেখতে পায় ওদাই। সে জানায়, পাশের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকছিল পুলিশ। ছোট ছোট দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে সরিয়ে দেওয়া হচ্ছিল। ভবনের বাইরে বের হওয়ার সময় মাটিতে পড়ে থাকা কয়েকজনকে দেখতে পায় শিশুরা। ঘটনার পরও ভয় কাটেনি ছোট্ট ওদাইয়ের। পুলিশ দরজাটা লাথি মেরে খুলে ভেতরে ঢুকে হাত উপরে তুলে লাইন তৈরি করতে বললেন। সবাই নামাজের ঘরের ভেতরে যাচ্ছিলাম। তখন দেখলাম মসজিদের ভেতরে শেখের অ্যাপার্টমেন্টটা, সেটা ভাঙাচোরা অবস্থায় আছে। সোনার জিনিসপত্র মেঝেতে ভেঙে পড়ে আছে। আমরা অজুর জায়গা থেকে নিচে নামলাম এবং সেখানে অনেক বাজে জিনিস দেখলাম। লোকজন শুয়ে আছে, মৃতদেহ পড়ে আছে। ভয়ে পা কাঁপছিল, হাত ও মাথায় প্রচন্ড ব্যথা করছিল। নিজেকে একটা পাথরের মতো মনে হচ্ছিল। মনে হচ্ছে এখনো কানে গুলির শব্দ শোনা যায়। এদিকে পুলিশ জানিয়েছে, ইসলামিক সেন্টারটির নিরাপত্তা কর্মী সহ 3 জন নিহত হয়েছেন। হামলাকারী 2 কিশোর পরে কয়েক ব্লক দূরে আত্মহত্যা করে। তবে তারা ভবনের ভিতরে ঢুকতে পারেনি। ফলে স্কুলের সব শিক্ষার্থী নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়। ওদাইয়ের পরিবারের জন্য এই ট্র্যাজেডি যেন আরও বেদনাদায়ক। তার মা 2006 সালে যুদ্ধবিধ্বস্ত গাজা ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। আর সেই পরিবারের শিশুকেই এবার যুক্তরাষ্ট্রের মাটিতে স্কুলের ভেতর লুকিয়ে শুনতে হলো গুলির শব্দ। পরিবারটি ভেঙে পড়েছে এমন আতঙ্কে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। একতরফা হামলায় ইরানকে লণ্ডভণ্ড করার পরও বাগে আনতে না পারার দহনে ক্ষণে ক্ষণে মত পাল্টানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে বাজছে নতুন সুর। এবার বলছেন, ইরানে অবিলম্বে বিধ্বংসী হামলা শুরুর নির্দেশ না দিয়ে আপাতত বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেই এমন সিদ্ধান্তের কৃতিত্ব নিয়ে দাবি করেছেন, উপসাগরের মিত্র কয়েকটি দেশের অনুরোধেই মত পাল্টেছেন তিনি। অবশ্য কেউ মানুক আর না মানুক, বরাবরের মতোই তেহরানকে ভয় দেখানোর সুযোগ হাতছাড়া করেননি। এবার তেহরানকে কি হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সময় ফুরিয়ে আসছে। ইরান যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয় তবে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। দিন কয়েক আগে এমন হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হঠাৎ করেই ইরানের ওপর পরিকল্পিত সেই সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিলেন ট্রাম্প। 19 মে এই হামলাটি হওয়ার কথা ছিল। তবে তেহরানের সঙ্গে বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়। 18 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেও এই তথ্য নিশ্চিত করেছেন। ট্রাম্প তার পোস্টে জানান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নেতাদের অনুরোধে তিনি এই পরিকল্পিত হামলা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উপসাগরীয় এই নেতারা মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানো সম্ভব, যা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সব দেশের জন্যই কল্যাণকর হবে।
হামলা স্থগিত করলেও ইরানকে কড়া হুঁশিয়ারি দিতে ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, এই চুক্তির অন্যতম প্রধান শর্ত হবে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। একই দিনে হোয়াইট হাউসের সাউথ কোর্ট অডিটোরিয়ামে প্রেস ব্রিফিংয়ের সময়ও একই সুরে কথা বলেন ট্রাম্প। ইরানের সাথে বড় রকমের আলোচনা চলছে বলেও দাবি করেন তিনি। আগামীকাল ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু আমি এটা কিছুদিনের জন্য স্থগিত করেছি। আশা করছি হয়তো চিরকালের জন্যই, কারণ ইরানের সাথে আমাদের খুব বড় রকমের আলোচনা চলছে। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং আরও কয়েকটি দেশ আমাকে এটি অল্প কিছুদিনের জন্য স্থগিত রাখতে অনুরোধ করেছিল, কারণ তারা মনে করছে যে তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। আর আমরা যদি এমন কিছু করতে পারি যেখানে ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না এবং মধ্যপ্রাচ্যের দেশগুলি যদি এতে সন্তুষ্ট হয়, তবে সম্ভবত আমরাও সন্তুষ্ট হব। আমরা ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশ আমাদের সাথে যুক্ত আছে তাদের সবাইকে এই বিষয়ে জানিয়েছি। এটি অত্যন্ত ইতিবাচক একটি অগ্রগতি, তবে শেষ পর্যন্ত এর থেকে কোনো ফলাফল আসে কিনা তা আমাদের দেখতে হবে। এর আগেও এমন সময় গেছে যখন আমরা ভেবেছিলাম একটি চুক্তির খুব কাছাকাছি চলে এসেছি, কিন্তু শেষ পর্যন্ত তা আর কাজ করেনি। তবে এবারের ব্যাপারটা একটু আলাদা। পাকিস্তান ও উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতায় ইরান একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে। এই প্রস্তাবে ইরান তাদের উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া স্থানান্তর করা এবং হরমুজ প্রণালী ধাপে ধাপে খুলে দেওয়ার মতো কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের মতে এই প্রস্তাব এখনও যুক্তরাষ্ট্রের মূল দাবির তুলনায় অপর্যাপ্ত। বিশ্লেষকদের অনেকে মনে করছেন ট্রাম্পের এই বড় হামলা সংক্রান্ত বক্তব্যটি আসলে ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির একটি কৌশল। ট্রাম্প একদিকে আলোচনার টেবিলে ইরানকে বাধ্য করতে চাচ্ছেন, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি দিচ্ছেন। যদিও ইরানের গণমাধ্যম ও সামরিক বিশ্লেষকেরা ট্রাম্পের এই সিদ্ধান্তকে পিছু হটা হিসেবেই দেখছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ড অভিমুখী আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের নৌবহর গ্লোবাল মাসুদ ফ্লোটিলার ৪১টি জাহাজে ইসরায়েলি বাহিনী হানা দিলেও এখনও গন্তব্যে এগোচ্ছে ১০টি জাহাজ। পূর্ব ভূমধ্যসাগরে এই অভিযানে থাকা সেনাদের অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই অবস্থায় ইসরায়েলকে হুঁশিয়ার করেছে তুরস্ক। কি সতর্কবার্তা দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান? সঞ্জিদা ইসলাম তন্নি ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইসরায়েলের ক্রমাগত হুমকি আর বাধার মুখে গত বৃহস্পতিবার তুরস্কের দক্ষিণাঞ্চল থেকে তৃতীয়বারের মতো ফিলিস্তিনের গাজার উদ্দেশ্যে যাত্রা করে আন্তর্জাতিক সহায়তা বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এবারের বহরে আছে ৩৯টি দেশের ৪২৬ জন মানবাধিকার কর্মী আর ৫৪টি জাহাজ। যাত্রার পঞ্চম দিনে পূর্ব ভূমধ্যসাগরে ইসরায়েলের নৌবাহিনীর খপ্পরে পড়ে সুমুদ ফ্লোটিলা। জব্দ করে আরোহীদের সহ ইসরায়েলে নিয়ে যাওয়া হয় বহরের ৪১টি জাহাজ। বাধা বিপত্তির মধ্যে এখনও গাজার দিকে এগিয়ে যাচ্ছে বহরের 10টি নৌযান। এর আগে গাজার উদ্দেশ্যে যাত্রা করে দুবার ব্যর্থ হওয়া সুমুদ ফ্লোটিলা কি এবার সফল হবে? অসহায় গাজাবাসীর কাছে কি পৌঁছাবে আন্তর্জাতিক সহায়তা? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে চাপে রাখতে ২০০৭ সাল থেকে ওই ভূখণ্ড ঘিরে জল, স্থল, আকাশপথে কঠোর অবরোধ দিয়ে রেখেছে ইসরায়েল। এই পদক্ষেপকে শুধু বৈধ দাবি করাই নয়, এর ওপর ভর করে গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সহ অন্যান্য মানবিক সহায়তা মিশনগুলোকে বারবার বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় এবারের ৪১টি নৌযান জব্দের পক্ষে সাফাই দিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানিয়েছে সমুদ্রপথে চলমান অবরোধ লঙ্ঘনের চেষ্টা করলে কোনোভাবেই মানা হবে না। অর্থাৎ এখনো যে জাহাজগুলো গাজার দিকে এগুচ্ছে সেগুলো গন্তব্যে পৌঁছানো এক প্রকার অনিশ্চিত। এক্ষেত্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য তো আরও এক ধাপ এগিয়ে। বহরের বেশিরভাগ নৌযান জব্দ করায় ইসরায়েলি বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন তিনি। অভিযানে অংশ নেওয়া বাহিনীর সকল সেনাকে অভিনন্দন জানাই। হামাসের সন্ত্রাসীদের প্রতিরোধের জন্য গাজায় চলমান অবরোধ ভাঙার চেষ্টাকে সফলভাবে ভেস্তে দিয়ে আপনারা অসাধারণ কাজ করেছেন। আন্তরিক অভিনন্দন, শেষ পর্যন্ত চালিয়ে যান।
গাজায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীদের মিশন ঢুকতে বাধা দেয় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইসরায়েলের আইন বহির্ভূত ও নিয়ম ভঙ্গকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। আজ আমরা আবারও দেখলাম ইসরায়েলের ফ্যাসিবাদী মানসিকতা। গাজায় মানবিক সাহায্য বহনকারী গ্লোবাল স্মুথ ফ্লোটিলার মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে জলদস্যুতার তীব্র নিন্দা জানাই। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানাই। এদিকে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর কার্যালয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলদারিত্ব, জাতিগত নিপীড়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার ঘটনা। আইসিসির এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোটরিচ। অবশ্য এই গ্রেপ্তারি পরোয়ানা সফল হবে না বলেও উপহাস করেছেন তিনি, কারণ এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেও বাস্তবায়নে ব্যর্থ হয়েছিল আইসিসি। আর বরাবরের মতো কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়ার পরিবর্তে আন্তর্জাতিক জলসীমায় সমুদ ফ্লোটিলা বহরের জাহাজজব্দের ঘটনায় গাজাগামী নৌবহরের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাধান চেয়েছে জাতিসংঘ, যেখানে গ্রিক এবং ইতালির মানবাধিকার কর্মী ও সমুদ ফ্লোটিলার জাহাজগুলোতে থাকা স্বেচ্ছাসেবীদের স্বজনরা নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে বিক্ষোভ করছেন। যদিও বিশ্ববাসীর প্রতিবাদ উপেক্ষা করে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির মধ্যে ত্রাণ সরবরাহে বাধা দেওয়ার পাশাপাশি গাজার বিভিন্ন অঞ্চলে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে বর্বর ইসরায়েলি বাহিনী। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ায় স্ত্রী এবং 2 সন্তানকে হত্যার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে গ্রেফতার করেছে নিউ সাউথ ওয়েলস পুলিশ। 2 শিশুর একজনের বয়স 12 বছর, অন্যজন মাত্র 5 বছরের। স্থানীয় প্রশাসন জানিয়েছে হত্যার শিকার 2 শিশুই ছিল বিশেষ চাহিদা সম্পন্ন। সোমবার সন্ধ্যায় ক্যাম্পবেল টাউন এলাকার নিজ বাসা থেকে পুলিশে ফোন করেন 47 বছর বয়সী সন্দেহভাজন ঘাতক। পুলিশ ঘটনাস্থলে গিয়ে 46 বছর বয়সী স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায় তাদের শরীরে ধারালো অস্ত্রের গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পুলিশ ঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করলেও কোনো আগ্নেয়াস্ত্র পায়নি। নিহতদের পরিচয় সুরক্ষিত রাখতে অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার হত্যার 3টি অভিযোগ আনা হয়েছে। আবারও চোখ রাঙাচ্ছে প্রাণঘাতী ভাইরাস ইবোলা। বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ, যেখানে আক্রান্ত এলাকায় মৃত্যুর হার ক্ষেত্র বিশেষে 90% পর্যন্ত। আফ্রিকার কঙ্গো আর উগান্ডায় ইবোলার সংক্রমণ আর প্রাণহানিতে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কোভিডের মতো বৈশ্বিক মহামারীর দিকে এগুচ্ছে কি পরিস্থিতি? ইবোলা কতটা ভয়ঙ্কর? এর লক্ষণ কি? কিভাবে ছড়ায়? প্রতিষেধক না থাকায় সুরক্ষিত থাকতে কি করতে হবে? ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, যাতে আক্রান্ত হলে মৃত্যুর হার 90%। সম্প্রতি বেশ কিছু দেশে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে কঙ্গো ও উগান্ডায় এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হিসেবে ঘোষণা করেছে। অনেকের মনে প্রশ্ন জাগছে, আমরা কি আবার কোভিডের মতো কোনো বৈশ্বিক মহামারীর মুখোমুখি হতে যাচ্ছি? ইবোলা আসলে কতটা ভয়ঙ্কর, আর এর থেকে বাঁচার উপায় বা কী? ইবোলা মোটেও নতুন কোনো ভাইরাস নয়। এটি প্রথম আবিষ্কৃত হয় 1976 সালে। আফ্রিকার কঙ্গোর ইবোলা নদীর তীরে প্রথম এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় বলে এর নামকরণ করা হয়েছে ইবোলা। বিবিসির একটি প্রতিবেদন থেকে জানা যায়, এটি মূলত বন্য প্রাণী, বিশেষ করে বাদুড় বা শিম্পাঞ্জির দেহ থেকে মানুষের শরীরে প্রবেশ করে। বিজ্ঞানীরা বলছেন ইবোলা একটি হেমোরেজিক ফিভার বা রক্তক্ষরণকারী জ্বর, অর্থাৎ এই ভাইরাসে আক্রান্ত হলে শরীরের ভেতর ও বাইরে রক্তক্ষরণ হতে পারে, যা দ্রুত মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অকেজো করে দেয়।
ইবোলা ভাইরাস কিভাবে একজন থেকে অন্যজনে ছড়ায় তা জানা অত্যন্ত জরুরি। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এটি কোভিডের মতো বাতাসের মাধ্যমে বা হাঁচি কাশি থেকে ছড়ায় না। এটি ছড়ানোর প্রধান মাধ্যম হল আক্রান্ত ব্যক্তির সরাসরি সংস্পর্শ। বিশেষ করে রোগীর রক্ত, ঘাম, লালা, বমি বা অন্য কোনো শারীরিক তরলের সংস্পর্শে এলে সুস্থ মানুষ আক্রান্ত হতে পারে। এমনকি মারা যাওয়া রোগীর দেহ থেকেও এই ভাইরাস ছড়ানোর তীব্র ঝুঁকি থাকে। WHO প্রতিবেদন মতে বর্তমান সময়ে বনাঞ্চল উজাড় হওয়া এবং মানুষের বন্য প্রাণীর কাছাকাছি চলে যাওয়ার ফলে ইবোলা আবার ফিরে আসছে। জলবায়ু পরিবর্তন ও মানুষের অনিয়ন্ত্রিত চলাফেরা এই ভাইরাস ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। ইবোলায় আক্রান্ত হওয়ার পর শুরুতে জ্বরের মতো খুব সাধারণ লক্ষণ দেখা যায়, যেমন প্রচণ্ড জ্বর, ক্লান্তি, পেশিতে ব্যথা এবং মাথা ব্যথা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে বমি, ডায়রিয়া এবং চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুসারে চূড়ান্ত পর্যায়ে রোগীর চোখ, কান, নাক, মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। ইবোলা অত্যন্ত প্রাণঘাতী। এতে আক্রান্তদের মৃত্যুর হার অনেক ক্ষেত্রে 90% পর্যন্ত হতে পারে। তবে আশার কথা হলো ইবোলার এখন বেশ কার্যকর টিকা ও চিকিৎসা রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে গত কয়েক বছরে ইবোলার বেশ কিছু ভ্যাকসিন তৈরি হয়েছে, যা এই রোগের বিস্তার রুখতে দারুণ সফল হয়েছে। দ্রুত রোগ শনাক্ত করে উন্নত চিকিৎসা দিতে পারলে মৃত্যু হার অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এখন প্রশ্ন হলো, ইবোলা কি কোভিডের মতো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে? চিকিৎসকরা বলছেন ইবোলা কোভিডের মতো দ্রুত ছড়ায় না, কারণ এটি বায়ুবাহিত নয়। একজন মানুষের শরীর থেকে অন্য শরীরে ছড়ানোর জন্য সরাসরি স্পর্শের প্রয়োজন হয়, তাই সাধারণ সতর্কতায় একে আটকে দেওয়া সম্ভব। বিবিসির একটি বিশ্লেষণে বলা হয়েছে ইবোলা বৈশ্বিক মহামারীর আকার ধারণ করার ঝুঁকি কম থাকলেও এটি আঞ্চলিকভাবে অত্যন্ত ভয়াবহ হতে পারে। ইবোলা থেকে সুরক্ষিত থাকতে হলে কিছু নিয়ম মেনে চলতে গুরুত্ব দিয়েছেন চিকিৎসকরা। প্রথমত, কোনো বন্যপ্রাণীর মৃতদেহ বা কাঁচা মাংস স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। আক্রান্ত ব্যক্তি বা ইবোলা আক্রান্ত এলাকা থেকে আসা কারো সরাসরি সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। সাবান পানি দিয়ে নিয়মিত হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রতিরোধের প্রধান হাতিয়ার। সংশ্লিষ্টরা বলছেন সঠিক তথ্য এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে এই প্রাণঘাতী ভাইরাস থেকে নিরাপদ থাকা সম্ভব। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।